জাতিসংঘ থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের কার্যক্রমকে জাতিসংঘ সমর্থন করে না। বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে একটা মানে ব্যাপক কনসার্ন ব্যক্ত করা হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যে অধ্যাদেশ জারি করেছিল অসাংবিধানিক সরকার, সেই অধ্যাদেশকে বর্তমান সরকার তথাকথিত নির্বাচনের মাধ্যমে যে সরকার অধিষ্ঠিত হয়েছেন তারেক জিয়ার প্রধানমন্ত্রীতে গত কালকে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ সেই অধ্যাদেশকে আইনে পরিণত করেন, যার প্রতিবাদে জাতিসংঘে আমরা দেখেছি গত 15 বছর ধরে বাংলাদেশের প্রতিটি বিষয় নিয়ে তারা কথা বলতো। আওয়ামী লীগ কি বা আওয়ামী লীগ দল হিসাবে, কারণ আপনি একজন কেন্দ্রীয় সম্পাদক, আওয়ামী লীগ দল হিসাবে জাতিসংঘের সাথে এই সকল বিষয় নিয়ে কাজ করছে কিনা? ধন্যবাদ। দর্শক, আপনার তো জানার কথা, ইতিমধ্যে জাতিসংঘ থেকে বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে একটা মানে ব্যাপক কনসার্ন ব্যক্ত করা হয়েছে এবং তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের কার্যক্রমকে জাতিসংঘ সমর্থন করে না, কারণ এটা মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী। একই সাথে আপনি এটাও জানেন, কিছুদিন আগে বিশ্বের অন্যতম বিখ্যাত একটি আইনি প্রতিষ্ঠান লন্ডন ভিত্তিক, তারা বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে আইসিটি ট্রাইব্যুনালে যে রায় দিয়েছে, সেই রায়কে কন্ডেম করে তাদেরকে কিন্তু আইনি নোটিশ পাঠিয়েছে। এগুলো কিন্তু আমি মনে করি যে আওয়ামী লীগের আন্তর্জাতিক লেভেলে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস এর একটা প্রমাণ, এবং এটা দিন দিন বাড়তেই থাকবে। কারণ আপনি এটা বাস্তবতা হচ্ছে, আপনার বাংলাদেশ বিশ্বের বাইরের কোনো দেশ নয়, এটা বৈশ্বিক বাস্তবতায় এখন এটা বলা হচ্ছে ইউনিপোলার ওয়ার্ল্ড। এই ওয়ার্ল্ডে আপনি বৈশ্বিক যে ফ্যাক্টর গুলো আছে তাদের সাথে আলাপ আলোচনা করেই আপনাকে কাজ করতে হয়, এবং সেখানে সব সময় একটা গভীর যোগাযোগ রাখতে হয়। তা আমি মনে করি যে সেখানে আওয়ামী লীগের কার্যক্রম চলমান, এবং এটা দিনের পর দিন শক্তিশালী হচ্ছে বলেই আপনার এই ধরনের চিঠিগুলো আসছে। বর্তমানে আপনি যে ব্যাখ্যা করলেন যে আন্তর্জাতিকভাবে যে কাজগুলো করে যাচ্ছেন এবং জাতিসংঘ যে ইতিমধ্যে চিঠি দিয়েছে, আরেকটি কথা হয়তোবা আপনি সময়ের অভাবে তুলে ধরেননি, সেটা হলো জাতিসংঘ কিন্তু গত ডিসেম্বরে ডক্টর ইউনূসকে চিঠি দিয়ে বলেছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে নির্বাচন করা সঠিক হবে না। সেটার উত্তর কিন্তু যেহেতু জাতিসংঘ কখনো পায়নি, সেই জন্য সেটা তারা ওপেন করে দিয়েছে সংবাদ মাধ্যমে, সেটা আমরা প্রচার করেছি। সেটা নিয়ে বর্তমান সরকারের উপরেও আমরা বিভিন্নভাবে ওয়াশিংটন ডিসি থেকে পাঠাচ্ছি বিভিন্ন প্রশ্ন, যে কেন এই সরকার, কারণ ইউনূস সরকারের ধারাবাহিকতাই চলছে এই সরকার, অতএব তারা যাতে উত্তর দেয়। এখন চলে আসি বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র, এবং আমরা যেটা জানি যে আওয়ামী লীগ সরকার শুধু নয়, দল হিসাবে আওয়ামী লীগের সাথে আন্তর্জাতিক ভাবে যেরকম রাশিয়ার সুসম্পর্ক, চায়নার সুসম্পর্ক, এমনকি আওয়ামী লীগের সাথে আমি জানি, আমি দায়িত্ব নিয়ে বলছি, ওয়াশিংটন ডিসি যে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্র, সেখানেও আওয়ামী বিরোধী শক্তিগুলো তেমন ভাবে আর সক্রিয় হয়ে উঠতে পারছে না। ঠিক এই মুহূর্তে ডক্টর ইউনূসের সরকারের একজন পররাষ্ট্র উপদেষ্টা বা ন্যাশনাল সিকিউরিটি উপদেষ্টাকে এই সরকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী, এবং তাকে দেখা যাচ্ছে ঘন ঘন দিল্লি গমন। এবং এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে দেখছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, এটা কোনো মানে কি বলবো, এটা এমন একটি অকৃত্রিম সম্পর্ক, এটা কোনোভাবে কিন্তু মানে বিভাজন এখানে করা যাবে না। ডক্টর ইউনূসের মনস্টার সরকারের ধারাবাহিকতাই তারেক সরকার করছে কিনা, সেই সকল বিষয়ের উপর আমরা নজর রাখছি, এবং ওয়াশিংটন ডিসিতে সেই বিষয়গুলো নিয়ে আমরা ওয়াশিংটন ডিসিতে যারা ক্ষমতার কেন্দ্রে রয়েছেন, যারা বাংলাদেশের সাথে বা আমি বলবো ইন্দো প্যাসিফিক জোন নিয়ে কথা বলেন, তাদের সাথে আমরা যোগাযোগ রাখছি। বাংলাদেশের হাজার শুধু নয়, শত নয়, লক্ষাধিক মানুষ ইতিমধ্যে আওয়ামী লীগে যোগদান করেছে, যেসবগুলোর অনেকগুলো রিসিপ্ট পর্যন্ত আমার কাছে, আমি সাংবাদিক হিসেবে আমাকে অনেক পাঠায়, এটা আমি ব্যক্তিগত দস্তগীর জাহাঙ্গীরকে কেউ কিছু দিচ্ছে না। এবং আমার কাছে রিকোয়েস্ট এসেছে আপনাদের কাছে বা আওয়ামী লীগের নেতৃবৃন্দের
ওদের কাছে জিজ্ঞেস করতে যে কিভাবে তারা আওয়ামী লীগে যোগদান করতে পারবে এবং সেটা যাতে আওয়ামী লীগের এই দুঃসময়ে তারা আওয়ামী লীগে আসতে চায়, কিন্তু তারা শুধু বাংলাদেশ প্রেমী, তারা আসলে আওয়ামী লীগের নেতা কর্মী হতে চায় না, তারা আওয়ামী লীগকে সাপোর্ট করতে চায়। এবং কারণ বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আইন হওয়ার পর ওয়াশিংটন ডিসি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতার প্রথম এই সরাসরি হট সিটে বসা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অর্থ হলো বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি অথবা এটা গ্রহণযোগ্য নয়। এই সরকার কেন, তারা তো আওয়ামী লীগকে একেবারেই মনে করছে যে আপনাদের কোনো শক্তিই নেই, বাংলাদেশের শতভাগ মানুষ আওয়ামী লীগকে বিরোধিতা করছে। এ বিষয়ে যদি আপনি বিস্তারিত বলেন। বাংলাদেশকে আবার একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্যই তারা এটি করছে, এবং এটি যে কোনোভাবেই সম্ভব নয়, কশ্চিন কালেও যে তাদের এই স্বপ্ন বাস্তবায়িত হবে না, এটা যে কেবলই দিবা স্বপ্ন থেকে যাবে, এটা ইতিহাসের পরতে পরতে অনেক দৃষ্টান্ত কিন্তু আছে দস্তগীর ভাই। আমি সে দৃষ্টান্ত একটার পর একটা টানলে আপনার 140-50 মিনিটে শেষ করা যাবে না। মানে আমি যেটা বলতে চাই, এইটা নিয়ে আওয়ামী লীগের কোন নেতা কর্মী এক ফোঁটা ভীত নয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে সোশ্যাল মিডিয়ায় যে ঢেউ, আমি আওয়ামী লীগ, এই যে একটা ভয়েস, এটা একটা প্রতিবাদী, এই যে গর্জে ওঠা, এটি প্রমাণ করে যে আওয়ামী লীগের শক্তিটা কত গভীরে। যেখানে জানে যে আওয়ামী লীগ করি বললে 4 থেকে 14 বছরের জেল হবে, তবু মানুষের যে প্রতিবাদ, এটাকে কিন্তু পৃথিবীর কোনো শক্তি দমাতে পারে না। এটা আমি যেটা সুতরাং আমি মনে করি যে এটি এর মাধ্যমে আপনি লিখে রাখেন, আপনি লিখে রাখেন, আমি আবার বলছি, আই রিপিট, এই সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি তাদের রাজনৈতিক কফিনে পেরেক মেরে দিল। কত বড় একটা হাস্যকর তামাশাপূর্ণ কথা, এটি তো প্রমাণ যে শতভাগ মানুষ চায়। তাহলে আপনি আসলে এত বিষয় এখানে আছে যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সাথে সাথে আপনি সোশ্যাল মিডিয়ার দিকে তাকান, লক্ষ লক্ষ মানুষ আমি আওয়ামী লীগ নিজের ছবি দিয়ে জানান দিচ্ছে। ইভেন আপনি দেখেছেন যে একজন কূটনীতিক, যিনি কোনো রাজনীতি করতেন না, তিনি বলছেন যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেহেতু আমি এখন থেকে আওয়ামী লীগ করবো। এখন আওয়ামী লীগ নিপীড়নের মধ্যে আছে, নির্যাতনের মধ্যে আছে, ভয়াবহভাবে। এর মধ্যে আপনি দেখছেন সমাজের নানা স্তরের মানুষ এখন বলছে যে আগে আমরা আওয়ামী লীগ করতাম না, এখন আমরা আওয়ামী লীগ করবো। মানে এটা এমন নয় যে নিষিদ্ধের প্রতি প্রেম, আমি এই সহজ কথা বলার পক্ষে না। আমি মনে করি এটা তাদের উপলব্ধি, এর মাধ্যমে তারা বাংলাদেশকে শুধু অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে না। আপনি এই যে কথাটা বললেন যে রাজনৈতিক একটি চরম ভুল বিএনপি গ্রহণ করলো, আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখনও তো আপনারা মনে করেছিলেন, বা অনেকে ভাবে বা বিএনপি বলে যে আপনাদের মনে করেছিলেন যে বিএনপি কোনো শক্তিই নয়, যে তারা কখনো আবার ক্ষমতায় ফিরে আসতে পারবে। ঠিক একই কথা এখন আপনি বলছেন যে বিএনপি ভুল করছে, যে তাদের পেরেক মেরে দেওয়া হলো। এটা যদি একটু নেতা হিসাবে, কেন্দ্রীয় নেতা হিসাবে ব্যাখ্যা করতেন আপনাদের অবস্থা, আপনি দেখুন, তাহলে আমার দর্শক, আমি একটা কথা আপনাকে বলি, এটা হচ্ছে কি, আপনি আমেরিকার মতো দেশে আছেন, আপনি জানেন যে পৃথিবীর কোন দেশে সেই দেশের সংবিধান পরিপন্থী কোনো আইন হতে পারে না। সেটা আইন হলো, সেই আইনটা কিন্তু কোর্টে গেলে বাতিল হয়ে যায়। আর আওয়ামী লীগ নিষিদ্ধ করা এটা টোটালি সংবিধান পরিপন্থী একটা বিষয়, আমাদের সংবিধানের 26 ধারা সেটা অ্যালাউ করে না। হ্যাঁ, তো এই আইনটি অটোমেটিকলি কোর্টে গেলে বাতিল হয়ে যাবে। নাম্বার 2, হ্যাঁ আপনি বলতে পারেন যে তারা তো কোর্ট কন্ট্রোল করবে, হ্যাঁ করবে, কিন্তু কাহা তক পারে, কতক্ষণ পারবে? জনরোষ কাকে বলে তারা যদি এটা বুঝতেন তাহলে তারা এই সিদ্ধান্তে যেতেন না। নাম্বার 2, আপনি দেখুন, বিএনপির মহাসচিব ছোট মোটো নেতা নয়, তিনি প্রকাশ্যে বলেছিলেন যে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করাতে বিএনপি সমর্থন করে না। এবং বিএনপির যে আজকে যিনি আইনমন্ত্রী, তিনি বলেছিলেন যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সেটা চাই না, কারণ এটা বেআইনি। উনি কিন্তু বর্তমান আইনমন্ত্রী। তাহলে বিএনপি কি সে কথাগুলো তখন শুধু মানুষের সাথে প্রতারণা করার জন্য বলছিলেন? এই কথাগুলো আজ কিন্তু মানুষের মুখে মুখে আলোচিত হচ্ছে। আরেকটা সংকটটা দেখুন, বাংলাদেশে আজকে কেন আমি বলছি যে তারা শেষ পেরেকটি মারলো, একটা রাজনৈতিক দলের কাজ কি?
একটি রাজনৈতিক দলের কাজ হচ্ছে প্রথমে তাদেরকে যেভাবে হোক, তারা তো ভোটে নির্বাচিত, তাদের যে ভোটার, তাদের যে জনগণ, আগে তাদের সমস্যাগুলো সমাধান করা। আওয়ামী লীগ নিষিদ্ধ করো এবং জুলাই সনদ বাস্তবায়ন করো। জুলাই সনদ ছিল নাকি জুলাই সন্ত্রাসী ছিল, নাকি জুলাই জঙ্গি হামলা ছিল? আচ্ছা, এটা তো আমার বক্তব্য না। মন্ত্রী, জুলাইয়ের অন্যতম যোদ্ধা আসিফ সাহেব কি বলেছেন? ডিপ স্টেট থেকে আমাদেরকে 5 বছর ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। এরপরও কি কারো কোনো সন্দেহ থাকতে পারে এটা কি আন্দোলন ছিল নাকি কনস্পিরেসি ছিল? হ্যাঁ, এটাও ঠিক, অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, অ্যাজ এ গভর্নমেন্ট পার্টি, এই কনস্পিরেসি সম্পর্কে সচেতন হতে না পারা, সচেতন হতে ব্যর্থ হওয়া, প্রতিরোধ করতে ব্যর্থ হওয়া, মোকাবেলা করতে ব্যর্থ হওয়া, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু এটা আন্দোলন ছিল না। আওয়ামী লীগ এখন কি করবে আমিনুল ইসলাম ভাইয়ের কাছে জানতে চাই, সংক্ষেপ কিন্তু খুব স্ট্রেট, খুব শক্ত প্রশ্ন। খুবই চমৎকার প্রশ্ন, খুবই চমৎকার প্রশ্ন। হ্যাঁ, আওয়ামী লীগ আমি মনে করি যে কোনো কিছুর জন্য আপনাকে একটা কথায় বলো না, রেগে গেলেন তো হেরে গেলেন, ওরা আমাদের রাগাতে চাই। আপনার মনে থাকার কথা, ইউনূস জবরদস্তি করে ক্ষমতা দখল করার পরে সে খুব পরিকল্পিতভাবে চেয়েছিল দেশে একটা গৃহযুদ্ধ বাঁধার জন্য, এবং গৃহযুদ্ধ বাঁধানোর জন্য সে বঙ্গবন্ধুর 32 নম্বরে হামলা থেকে শুরু করে আওয়ামী লীগের একজন তৃণমূলের সমর্থকের বাড়িতেও লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে একটা গৃহযুদ্ধের জন্য। কিন্তু বঙ্গবন্ধু কন্যা এই জায়গায় অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সমস্ত মার তিনি সহ্য করেছেন। তিনি গৃহযুদ্ধে তিনি চাইলেই কিন্তু বলতে পারতেন যে তোমরা রেসিস্ট করো, ওদেরকে ফেস করো, তাহলে কিন্তু গৃহযুদ্ধটা হয়ে যেত। এটা নিশ্চিত থাকুন, আওয়ামী লীগ হারিয়ে যেতে আসেনি। যে দলটা আওয়ামী লীগ দেশ জন্ম দিতে পারে, সে দল একটি আইনি হুকুমে, আইনি শৃঙ্খলে সে দলকে আটকে রাখা যাবে না। আওয়ামী লীগ পথ হারায়নি, আওয়ামী লীগ তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগ যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেই বিষয়ে আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। তার আগে গত 24 ঘন্টায় বা যখন বাংলাদেশের এই সকল নির্বাচনের যে পার্লামেন্টে ভাগাভাগির পার্লামেন্ট তারা নিজেরই বলছে, আমি সাংবাদিক হিসাবে শুধু রিপিট করছি তাদের কথাগুলো এবং আপনিও আজকে তুলে ধরলেন। আমি তাদের কথা রিপিট করছি, আমার কথা হ্যাঁ, আপনিও করলেন, আমিও তাদের কথা রিপিট করে বলছি। সেখানে এই আওয়ামী লীগে যোগদানের একটি স্রোত আমি দেখতে পাচ্ছি গত 48 ঘন্টায়। এমনকি প্রাক্তন, আপনিও সেটা মেনশন করেছেন, প্রাক্তন ডিপ্লোমেট সহ আওয়ামী লীগে ডিক্লেয়ার করে যোগদান করছেন। আপনি হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক। আওয়ামী লীগে যোগদানের যে ইয়েটা, আপনি একজন আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্পাদক হিসাবে এটাকে কি স্ট্যান্ডবাজি হিসাবে নিচ্ছেন নাকি এটা সংহতি? প্লিজ। না না, এটা স্ট্যান্ডবাজি হবে কেন? এটা তো আমি বললাম না, মানুষ তো সব মানুষকে আমি বিবেকহীন বলি না। অনেকে বলে মানুষ ভুলে যায়, আমি কিন্তু সেই পথে না। মানুষ ভুলে না। মানুষ যদি ভুলেই যেত তাহলে 75-এর পরের সময়টা আপনি একটু 1 সেকেন্ডে একটু আপনি বিবেচনায় আনুন। 75 থেকে 96, 21 বছর বাংলাদেশের সরকারি প্রত্যেকটা জায়গায় বঙ্গবন্ধু নিষিদ্ধ ছিল, এবং সেই সময়ে বঙ্গবন্ধু হত্যার বিচার চাই এই স্লোগান লেখার কারণে আমি আমিনও গ্রেপ্তার হয়েছিলাম। এবং তখন 15 আগস্ট একটা কুলখানি করতে গেলে বা একটা কাঙালিবোজ করতে গেলেও অনেককে গ্রেপ্তার করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্য মিলাদ মাহফিল করতে গিয়ে অনেক মৌলানা সাহেব গ্রেপ্তার হয়েছে। হ্যাঁ, কিন্তু মানুষ যদি আওয়ামী লীগকে ভুলে যেত তাহলে তো আবার 96 সালে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো না। আপনি যত সমালোচনা করেন, 96 নির্বাচনটা তো আওয়ামী লীগ ক্ষমতায় থেকে করেনি, ক্ষমতার বাইরে থেকে করেছে। 2008 সালের নির্বাচন তো আওয়ামী লীগ ক্ষমতায় থেকে করেনি, ক্ষমতার বাইরে থেকে করেছে। মানুষ ভুলে যায়। 2001 সালের নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচনে গিয়েছে। 2001 সালে একমাত্র বাংলাদেশের ইতিহাসে ওইবারই প্রথম হয়েছে। বাংলাদেশের ইতিহাসের সর্বপ্রথম যে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতা পরিত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করেন, তাও ওনাদের হাতে আরো বোধ হয় 30 দিন ক্ষমতায় থাকার ছিল, ম্যান্ডেট ছিল। আগস্টের আগেও অনেক আপনার শিল্পী, সাহিত্যিক, সেলিব্রিটি, সাধারণ মানুষ, স্টুডেন্টস যারা
এই জঙ্গিদের মিথ্যা প্রচারে বিভ্রান্ত হয়ে তাদের প্রোফাইল লাল করেছিল, এই আন্দোলনে যোগ দিয়েছিল, তাদের মধ্যে একটি সিংহভাগ অংশ আপনি এখন দেখছেন যে তারা রিগ্রেট করছে যে আমরা প্রতারিত হয়েছি, আমাদের সহজ সরল আবেগকে নিয়ে এরা খেলেছে, সো আমরা এটা চাইনি। হ্যাঁ, এগুলো এখন এগুলো কেন তারা বলতেছে, তারা ক্ষমতায় থেকে, আমরা কিন্তু ক্ষমতায় নেই, এমন না যে আমরা এখন ক্ষমতায় আছি ওরা সুবিধা নেওয়ার জন্য কথাগুলো বলছে তা না। অর্থাৎ এটা হচ্ছে উপলব্ধি, এটা হচ্ছে সেলফ রিয়েলাইজেশন, ওই জায়গা থেকে বলছে। তো এই ধারাবাহিকতা আমি বলি আপনাকে দিন দিন বাড়তেই থাকবে। এর সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি তার রাজনৈতিক কফিনে পেরেক মারছে এবং আওয়ামী লীগের বিজয়ের সম্ভাবনাকে তারা দ্রুততম করছে, এই জন্য বলছিলাম।